মতো গরিবদের ভাগ্যে এই ডিম ভাজি হলো সব থেকে ভালো খাবার। মাছ মাংস কেনার সামর্থ্য যে আমাদের নেই রে মা। হ্যাঁ রে মা, দেখছিস না আমরা ঈগল দাদার বাড়িতে এসে থাকছি। ভাগ্য ভালো ঈগল দাদা শহর থেকে আসে না, তা না হলে যে আমাদের থাকার জায়গাটুকুও থাকতো না। বেশ বেশ, এখানেই রাখ, এটাই হলো আমার বনের বাড়ি। তুই একটু দাঁড়া, আমি ঘরের ভিতর থেকে আসছি। এই কথা বলে ঈগল ঘরের ভিতরে চলে যায়। এ কি ঈগল দাদা, তুমি এখানে? হ্যাঁ আমি। অর্ধেক জীবনটা তো শহরে কাটিয়ে দিলাম, বাকি জীবনটা না হয় বনের বাড়িতে কাটিয়ে দেই। আর শোন, এখন থেকে আমি আমার পরিবারকে নিয়ে এখানেই থাকবো। তোরা এখন অন্য কোথাও চলে যা। নে নে, তাড়াতাড়ি তোরা তোদের জিনিসপত্র গুছিয়ে নে। অন্যদিকে টনি রান্নাঘরে গিয়ে দুটো ডিম ভাজি করে নেয়। তারপর তারা নিরুপায় হয়ে ঈগলের বাড়ি থেকে চলে যায়। দজ্জে, এতগুলো পাতার জন্য মারলাম, তবুও একটা আমও পারলেন না। আমি তোকে আম পেড়ে দিচ্ছি, তুই তো অনেক ছোট মেয়ে, তাছাড়া তোর শরীরে তো তেমন কোনো বলও নেই, এজন্য এত করে ঢিল ছুঁড়েও আম পাড়তে পারিসনি। তুমি আমাকে আম পেড়ে দিবে? কি মজা, কি মজা! দাও আঙ্কেল, আমাকে আম পেড়ে দাও। এরপর টোনা পড়ে থাকা পাথর ছুঁড়ে মৌটুসিকে আম পেড়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, তোমরা সবাই জিনিসপত্র গুছিয়ে নিয়ে কোথায় চলে যাচ্ছ? আমাদের যে থাকার মতো আর কোনো জায়গা নেই। এতদিন অন্যের বাড়িতে থেকে দিন কাটিয়েছি, কিন্তু হঠাৎ যে বাড়ির মালিক ফিরে এসেছে, তাই আমাদেরকে তার বাড়িতে ছেড়ে দিতে বলেছে। আরে, তোমাদের তো অনেক কষ্ট, কিন্তু তোমরা ভেবো না, কাছেই আমার বাড়ি। তোমরা আমার বাড়িতে এসো। আমার বাড়িতে আমার মা আর আমি থাকি, আর তোমরা আমাদের বাড়িতে গেলে আমার একদিন খেলার সাথী হবে। এরপর মৌটুসি টোনা, টুনি ও টুকিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। একিরে মা, তুই সাথে করে কাদেরকে নিয়ে এসেছিস? বলছি মা, আমি তোমাকে সব কথা বলছি। ও হচ্ছে আমার নতুন বন্ধু, আর ওরা হলো ওই বাবা মা। জানো মা, ওরা অনেক ভালো, কিন্তু ওদের থাকার মতো কোনো জায়গা নেই। এদিকে আমাদের বাড়িতে এতগুলো ঘর, অথচ থাকার মতো কেউ নেই। তাই তো আমি ওদেরকে আমার সাথে নিয়ে এলাম। মেয়েটা আবার এসব কাদের বাড়িতে নিয়ে এলো, তবে বাড়ি অব্দি যখন এসেছে তখন আর দাঁড়িয়ে দিয়ে কাজ নেই। দেখা যাক এরা কদিন থাকতে পারে। মা, ও মা, তুমি আঙ্কেলদের খাওয়ার ব্যবস্থা করো, আমি বরং টুকির সাথে একটু খেলতে গেলাম। শোনো, তোমরা এখানে যতদিন খুশি থাকতে পারো, তবে এমনি এমনি তো তোমাদের থাকতে দিতে পারবো না। আজকে থেকে তুই বাজার করবি আর তোর বউ রান্না করবে। কি রান্না বান্না করতে পারিস তো? হ্যাঁ গো দিদি, আমি সব রকমের রান্না করতে পারি। আর আমাদের বিপদের দিনে আমাদেরকে থাকতে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আহা, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে! ইচ্ছে করছে ওই মুরগির রোস্টগুলোর সাথে রাঁধুনিকেও গিলে খাই। সব রান্না প্রায় শেষ, এখন শুধু মাছটা ভেজে নিলেই আমার কাজ শেষ। যাই, ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসি। এরপর টুনি রান্নাঘর থেকে চলে যায়। এদিকে ময়ূরী রান্নাঘরে ঢুকে যায়, আর সামনে যে খাবারই দেখতে পায় সেটাই টপ টপ করে খেতে শুরু করে। ঠিক তখনই টুনি দরজায় এসে যায়, আর ময়ূরীকে ওভাবে খেতে দেখে দাঁড়িয়ে যায়। না, এরূপে থাকলে পেশেন্টটা খেতে পারবো না, আমাকে আমার আসল রূপ ধরতে হবে। এ কথা বলার সাথে সাথে ময়ূরী তার রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক রাক্ষসের রূপ নেয়, আর সবগুলো মুরগি একাই খেয়ে ফেলে। বেশ ভালো রেঁধেছে ওই টুনি পাখিটা, কিন্তু রোজ রোজ মুরগির মাংস খেতে মোটেও ভালো লাগছে না। মৌটুসি এক পাখির মেয়ে হলেও সে তো আমারও মেয়ে। ওর বাবাকে তো খেয়ে ফেলেছি, কিন্তু ওকে আমি খেতে পারবো না। কিন্তু আজকে যাদের ধরে এনেছে তাদের কোরমুড়িয়ে খাবো। কি, এটা কোন বিপদের মুখোমুখি হয়ে গেলাম! এক্ষুনি এখান থেকে বের হতে হবে। কিন্তু কিন্তু টুকি টুকি তো এখনো বাড়িতে ফিরে আসছে না। মা, ও মা, তুমি এখানে কি করছো? কিছু না রে মা, চল রে মা, তোর সাথে আমার কথা আছে। মা মৌটুসি, তুই কি এখন বিশ্রাম কর। টোনা, এই টোনা, আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। পালিয়ে যাব? এত বড় বাড়িতে বিনা বেতনে থাকতে পেয়েও পালাতে চাচ্ছ কেন বলো তো?
এরপর টুনি টোনাকে সব সত্যি কথা খুলে বলে। তা শুনে সবাই যেই না পালিয়ে যেতে ধরে, ঠিক তখনই সেখানে ময়ূরী ও মৌটুসি চলে আসে। একে বন্ধু, তুমি সবাই আমাদেরকে না বলে পালিয়ে যাচ্ছ কেন? এখানে থাকলে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? মানে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে মৌটুসি। না, তোরা এখান থেকে কোথাও যেতে পারবি না। আজ রাতে আমি তোদেরকে আস্তে আস্তে খাসি এনে রান্না করে খাওয়াবো, তারপর না হয় তোরা চলে যাস। যা এখন তোরা, তা না হলে আমার মন বলছে আজ রাতে ওই ময়ূরী রূপী ডাইনি আমাদেরকে খেয়ে ফেলবে। আমাদের যা হবার হবে, কিন্তু আমাদের মেয়ের আমি কিচ্ছু হতে দিব না। এই নে রে মা, এই ডিম ভাজি দুটো নে, আর এই ফাঁকা জায়গা দিয়ে তুই পালিয়ে যা। মামা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোর মা একদম ঠিক কথা বলছে রে মা, যা তুই এখান থেকে চলে যা। আর টুকি চালের উপর দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই ঘর থেকে মৌটুসি টুকিকে যেতে দেখতে পায়। টুকি, টুকি একা একা কোথায় চলে যাচ্ছে? এ কথা বলে মৌটুসি ও টুকির পেছন পেছন চলে যায়। আরে টুকি, আমি কথা শোনো, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? তোমার মা একটা রাক্ষসী, আর তুমি হলে সেই রাক্ষসীর মেয়ে। এসব তুমি কি বলছো বন্ধু? এরপর টুকি মৌটুসিকে সব কথা খুলে বলে। আমার রাক্ষসী মা আমার বাবাকে খেয়ে ফেলেছে, কিন্তু আমার বন্ধুর বাবা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া বন্ধুর বিপদে তাকে সাহায্য করতে না পারলে আমি কখনো প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারবো না। আর প্রকৃত বন্ধুরা কখনোই বন্ধুর বিপদ থেকে পালিয়ে যাবে না। তাহলে তুমি তোমার মায়ের সাথে লড়াই করবে? আমি হয়তো আমার মায়ের সাথে শক্তিতে পেরে উঠবো না, কিন্তু তোমাকে একটা বুদ্ধি দিতে পারবো, শোনো। এরপর মৌটুসি টুকির কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়। রান্না করা খাবার তো আমার কাছে নেই বন্ধু, তবে দুটো ডিম ভাজি আছে। তুমি এই ডিম ভাজিকে তোমার কাছে লাগাও, তাড়াতাড়ি তুমি তোমার কাছে লেগে পড়ো বন্ধু। এরপর টুকি বন থেকে রাক্ষস চালানোর রস করে ডিম ভাজিতে মিশিয়ে দেয়। আর সেই ডিম ভাজি নিয়ে মৌটুসি তার রাক্ষসী মায়ের কাছে চলে যায়। এই নাও মা, আমি নিজে হাতে তোমার জন্য ডিম ভাজি বানিয়েছি, তুমি খেয়ে নাও। তারপর ময়ূরী রূপী রাক্ষসী ডিম ভাজি দুটো খেয়ে নেয়, আর সাথে সাথে সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক তখনই তার রাক্ষসী রূপ চলে আসে। তুই আমার মেয়ে হয়ে আমাকে জ্বালানোর ঔষধ খাইয়ে দিলি, চলে যাচ্ছে, আমার শরীর চলে যাচ্ছে। এরপর রাক্ষসী সেখানে পড়ে যায়, আর তখনই সেখানে টুনি টোনা ও টুকি চলে আসে। তুমি তোমার মাকে মেরে ফেললে? না টুনি মাসি, রাক্ষসীরা আবার মরে যায় নাকি? রাক্ষস জ্বালানোর ঔষধ খাইয়ে আমি মাকে চিরতরে নিদ্রায় পাঠিয়ে দিয়েছি। এই নিদ্রা কখনো ভাঙবে না, তাই তোমাদের আর কোনো ভয় নেই। আজকে থেকে তোমরা নির্ভয় এ বাড়িতেই থাকবে। দেখলে তো বন্ধুরা, প্রকৃত বন্ধু হলে বন্ধুর বিপদে সাহায্য করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনির বাড়ির পাশেই তার এক টুকরো জমি ছিল। সেই জমিতে চাষবাস করে টুনি তার সংসার চালাতো। এবার টুনি তার জমিতে আঙ্গুর চাষ করেছে। টুনি আঙ্গুর বাগানে সেচ দেওয়ার জন্য প্রতিদিন কুয়ো থেকে জল এনে তার আঙ্গুর বাগানে দিত। আরে টুনি, এই গরমের মধ্যে তুই এত কষ্ট করে জল এনে জমিতে দিচ্ছিস? এত কষ্ট না করে তুই তো এখানে একটা সেচ পাম্প বসাতে পারিস, তবে তো তোকে আর কষ্ট করতে হবে না। কালু দাদা, সেচ পাম্পের তো অনেক দাম, তাছাড়া সেচ পাম্প চালালে বিদ্যুৎ বিলও বেশি আসে। এত খরচ করার কি দরকার বলো? আমি তো পরিশ্রম করতে পারি, তাই আমি নিজের কাজ নিজেই করি। টুনি, তুই নিজের কাজ নিজে করিস কারণ তোর টাকা নেই। আমি তো ভুলে গিয়েছিলাম, তোর তো সেচ পাম্প চালানোর সামর্থ্য নেই। তোরা তো গরিব পাখি। কালু দাদা, আমি গরিব পাখি হলেও আমি মিতব্যয়ী। আমি ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করি, তাই অতিরিক্ত ব্যয় আমি করি না। মিতবাই না চাই, গরিব পাখি, টাকা নেই তাই কিনতে পারিস না, যত সব। এসব বলে কালু চলে যায়। এ কি, তুমি ফিরে এলে যে? কাজে যাবে না? বাহিরে খুব গরম, তাই ফিরে এলাম। এত গরমে কি কাজ করা যায়? যাকগে, এসিটা তাড়াতাড়ি ছাড় তো, এসির বাতাস খেয়ে আগে একটু বিশ্রাম নেই। এরপর কাকুলি এসে ছেড়ে দেয়, আর কালু বিশ্রাম নিতে শুরু করে।
এসির বাতাসে মনটা শীতল হয়ে গেল। কাকুলি, টিভিটা চালিয়ে দাও, এসির বাতাসে বসে টিভি দেখবো। কাকুলি, এখানে বসো, দুজনে মিলে টিভিতে মুভি দেখি। না, আমার এখন টিভি দেখার মুড নেই। তুমি আমার কথা একটু চিন্তা করো না। প্রতিদিন কাজ করতে করতে আমার হাত দুটো নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। কতদিন থেকে বলছি যে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও, তুমি তো দিচ্ছই না। ও, এই জন্য বুঝি আমার টুকটুকি বউটা রাগ করেছে? রাগ করো না বউ, আমি আজকেই তোমার জন্য ওয়াশিং মেশিন কিনে দিব। কালু কাকুলি খুবই বেহিসেবি ছিল। তারা নিজেরা সারাদিন শুয়ে বসে দিন কাটাতো আর জমানো টাকা খরচ করত। এমনকি তারা প্রচুর বিদ্যুৎ অপচয় করত, কারণে অকারণে এসি চালিয়ে রাখতো। সারাক্ষণ টিভি লাইট জ্বলে থাকতো, সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। কালু, ঘরে বাজার নেই, তুমি তো কাজে যাচ্ছ না। ছেলেটা স্কুলে গেছে, এসে তো খাবার খেতে চাইবে। আরে, এত চিন্তা করছো কেন? ঘরে তো টাকা আছে। দুদিন আগেই তো আমার জমি বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি, সেখান থেকে কিছু টাকা দাও, বাজার করে আনবো আর ওয়াশিং মেশিনও কিনবো। এরপর কাকুলি আলমারি থেকে টাকা এনে কালুকে দেয়, আর কালু সেই টাকা নিয়ে বাজারে চলে আসে। আর কালু মাছ, মাংস আর নানা রকম বাজার করে তারপর কালু ওয়াশিং মেশিনের দোকানে যায় আর একটা ওয়াশিং মেশিন কিনে বাড়ি ফিরে আসে। এদিকে কালু কাকুলির এমন বিলাসিতার জীবন দেখে বনের পাখিরা নানা রকমের কথা বলতো। দেখেছিস ময়ূরী, কালু আজকে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে গেল। যা সম্পদ ছিল সব ধ্বংস করে দিচ্ছে, এদের যে কি হবে। ঠিক বলেছিস টিয়া, এত বিলাসিতা একদম ভালো নয়। যেমন কালু তেমনি কাকুলি। কাকুলি তো কোনো কাজই ঠিকমতো করতে চায় না। যখনই ওদের বাসায় যাই আমি দেখি কাকুলি এসির বাতাসে শুয়ে টিভি দেখছে, কোনো ব্যাপারে তার কোনো নজরই নেই। কালুটাও কোনো কাজবাজ করে না, বাবার রেখে যাওয়া জমিগুলো বিক্রি করছে, খাচ্ছে দাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এত বিলাসিতা আর অপচয় করার ফল তার একদিন ঠিক পাবে। আরে টুনি, কোথায় যাচ্ছিস? ময়ূরী দিদি, আমি বাজারে যাচ্ছি। আঙ্গুরগুলো বিক্রি করে মেয়ের জন্য একটা ছোটখাটো ফ্যান কিনে নিয়ে যাব। মেয়েটা একদম গরম সহ্যই করতে পারে না। তা টুনি, তোর বাগানের আঙ্গুরগুলো তো বেশ ভালো দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। দুটো আঙ্গুর নিয়ে খেয়ে দেখোই না। এরপর টুনির ঝুড়ি থেকে টিয়া আর ময়ূরী দুটো করে আঙ্গুর নেয় আর টুনি তাদের বিদায় জানিয়ে বাজারে চলে যায়। এরপর টুনি আঙ্গুর বিক্রি করে বেশ কিছু টাকা পায় আর তা দিয়ে একটা ছোট্ট ফ্যান কিনে নেয় আর বাকি টাকা একটা মাটির ব্যাংকে সঞ্চয় করে রাখে। মা, ফ্যানটা খুব সুন্দর হয়েছে, আমার আর গরম লাগবে না। কনক আর আমাকে বলতে পারবে না যে আমার বাড়িতে এসি ফ্যান কিছুই নেই। এখন আমি ওকে বলতে পারবো যে আমার বাড়িতে ফ্যান আছে, আমি সারাদিন ফ্যান চালাবো। কি মজা! টুকি, ফ্যান পেয়েছিস ভালো কথা, কিন্তু কারণে অকারণে একদম ফ্যান চালিয়ে রাখবি না। অপ্রয়োজনে যদি তুই ফ্যান, বাল্ব এগুলো চালিয়ে রাখিস তবে বিদ্যুতের অপচয় হয়, আর আমাদের একদম অপচয় করা ঠিক নয়, বুঝলি? আমি বুঝতে পেরেছি মা, আমি একদম বিদ্যুৎ অপচয় করব না। বিদ্যুৎ বিল নিয়ে যান, বিদ্যুৎ বিল নিয়ে যান। মিস্টার কালু, বাইরে আসুন, আপনাদের বিদ্যুৎ বিল এসেছে। দিন, বিদ্যুৎ বিলের কাগজ দিন। তোতা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে চলে যায় আর সে আরো অন্যান্য বাড়িতেও যায় আর বিদ্যুৎ বিলের কাগজ দেয়। কি কাকুলি, কাগজটা একবার দেখো, আমাদের 30,000 টাকা বিদ্যুৎ বিল এসেছে। এত টাকা বিল কি করে এলো? কি করে আবার? তোমরা তো সারাক্ষণ এসি টিভি চালিয়ে রাখো, মা তো আবার ওয়াশিং মেশিনে কাপড় কাচে, রান্নাও তো বৈদ্যুতিক চুলায় করে। যখন তোমরা এতটা বিদ্যুৎ খরচ করেছ তবে তো এমন বিল আসবেই। এত টাকা এসেছে তো কি হয়েছে, আমাদের কি টাকার অভাব? কাকুলি, যাও আলমারি থেকে টাকা বের করে আনো তো। কালু, আলমারিতে তো মাত্র 1000 টাকা আছে, আর জমির দলিলও তো সব শেষ। কালু, কি বলছো কি? এত টাকা কি করে শেষ হলো? তুমি কোনো কাজই করো না, আর তাছাড়া আমাদের বিলাসিতার জীবন যাপন ওইসব টাকা দিয়েই তো চলছে, তাই তো সব টাকাই শেষ হয়ে গেছে। এবার কি হবে? যদি আমরা বিদ্যুতের টাকা দিতে না পারি তবে তো আমাদের বিদ্যুতের লাইন কেটে দিয়ে যাবে। কালু, একটা কাজ করো,
তুমি এসি ওয়াশিং মেশিন বিক্রি করে দাও আর সেই টাকা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করো। এরপর কালু তার এসি ওয়াশিং মেশিন বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে। মা, খুব গরম লাগছে, জোরে জোরে বাতাস করো। কাকুলি, হাত পাখাটা একটু দাও তো, খুব গরম লাগছে। দেখছো তো কনকে বাতাস করছি, ঘরে কেবল একটা মাত্রই পাখা রয়েছে। এত গরমে তো ঘুমানো যাবে না। কাকুলি, চলো আমরা ঘরের ছাদে যাই, সেখানে গরম কম লাগবে, বাইরে বাতাসও আছে। এরপর তারা ঘরের ছাদে চলে যায় আর মাদুর বিছিয়ে সেখানে শুয়ে পড়ে। যদি আমরা শুরু থেকে অন্য পাখিদের মতো মৃতবায়ী হতাম তবে আমাদের আজ এই দিনটা দেখতে হতো না। মা, এখানে তো অনেক মশা। ঘুমিয়ে পড় বাবা, আমি তোকে বাতাস করছি, আর মশা কামড়াবে না। এরপর কনক ঘুমিয়ে পড়ে আর রাতে অনেক বৃষ্টি হয়। ছাদে ঘুমানোর কারণে তাদের তিনজনই ভিজে যায়। এরপর তারা তাড়াতাড়ি করে ঘরে এসে পড়ে। মশার কামড় আর বৃষ্টিতে ভেজার কারণে কনক ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ওগো, আমাদের ছেলেকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করাতে হবে। দেখো, ওর শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ হয়েছে। এরপর কালু আর কাকুলি কনককে হাসপাতালে ভর্তি করায়। আপনার ছেলে ডেঙ্গু জ্বর হয়েছে, তাছাড়া ওর শরীরে ইনফেকশনও হয়েছে, উন্নত চিকিৎসার প্রয়োজন। আপনারা এক্ষুনি হাসপাতালের কাউন্টারে 30,000 টাকা জমা করুন। এই বলে ডাক্তার চলে যায়। আর এত টাকার কথা শুনে কালু কাকুলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাদের কাছে কোনো টাকাই ছিল না, তাই বাধ্য হয়ে কালু ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দেয়। ওগো, সবকিছু বিক্রি করেও তো 30,000 টাকা হলো না, আরো তো 10,000 টাকার দরকার। এবার কি করব? চলো আমরা বনের পাখিদের কাছে সাহায্য নেই। না, বনের পাখিদের কাছে সাহায্য চাইতে গেলে ওরা আমাদের অনেক কথা শোনাবে, অপমান করবে। কারণ বনের পাখিরা তো সবাই আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি সবার কথা হেসে উড়িয়ে দিয়েছি। আবার তাদের ছোট লোক গরিব বলে অপমান করেছি। তাই আমি জানি কেউ আমাদের সাহায্য করবে না। তবে কি আমাদের ছেলের চিকিৎসা হবে না? হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা পাখিদের বাড়িতে চুরি করব, এতে করে আমাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে। রাত হতেই কালু কাকুলি ময়ূরের বাড়িতে চুরি করতে যায়। কে কে? চোর চোর চোর! ময়ূরের এমন চিৎকারে বনের সকলে সেখানে এসে হাজির হয়। এরপর আলো জ্বালাতেই বনের সকলে অবাক হয়ে যায়। এ কি, তোমরা এত ধনী হয়ে তোমরা চুরি করতে এসেছো? ছি! টুনি, এক্ষুনি পুলিশ ডাক, এদের পুলিশে দিতে হবে। আমাদের পুলিশে দিও না, আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, আমরা নিরুপায় হয়ে কাজ করেছি। তারপর কাকুলি সমস্ত ঘটনা সকলকে খুলে বলে। তোমরা যদি আমাদের কাছে সাহায্য চাইতে তবে আমরা অবশ্যই সাহায্য করতাম। এখন বুঝলে তো অতিরিক্ত ব্যয় আর অপচয় করলে তার পরিণতি কি হয়। এরপর বনের সকলে কালু কাকুলিকে টাকা দিয়ে সাহায্য করে আর সেই টাকায় কনকের চিকিৎসা হয়। এরপর থেকে কালু কাকুলি তাদের বিলাসিতা জীবন ছেড়ে অন্যদের মতো কঠোর পরিশ্রমী হয়ে ওঠে আর সেই সাথে মৃতব্যয়ী হয়ে সংসার চালাতে থাকে। তো দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত বিলাসিতা ও ব্যয় করলে তার পরিণতি কি হয়। এজন্যই তো প্রবাদ বাক্যে বলে, বিনা পরিশ্রমী রাজার ধন সম্পত্তিও একদিন শেষ হয়ে যায়। তাই তোমরা একদম অপচয় করবে না আর মিতব্যয়ী হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। না, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বাবা, বলো। শোনো, তোমার মা আর আমার বয়স হয়েছে, আমার পক্ষে এই রাজ্য শাসন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তাই আমি আর তোমার মা পরিকল্পনা করেছি তোমাকে বিয়ে দিয়ে এই রাজ্য তোমার হাতে তুলে দিব। তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? না বাবা, আমার কোনো মেয়ে পছন্দ নেই, আর আমি এখন বিয়ে করতে চাই না। আমি আপাতত সিঙ্গেল লাইফ এনজয় করতে চাই।
কি বলছিস কি এসব বাবা? আর কত একা থাকবি? এবার তো তোকে বিয়ে করতেই হবে। আমরা মরার আগে বৌমার মুখ দেখে যেতে চাই। মা বাবা, আমি এই নিয়ে আর কথা বাড়াতে চাই না। কে কি রে, খাবার শেষ না করে উঠে পড়লি যে? খাবারটা তো শেষ করে যা। যা বাবা, চলে গেল। এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ছেলেকে তো বিয়ে দিবই দিব। আমার খাওয়া তো শেষ। আমি এখন বনে বের হব মিনু, বনবাসীর ভালো মন্দ খোঁজ নেওয়ার জন্য। প্রাসাদে তুমি সাবধানে থেকো। রাজা রাজু টোনা এই বলে বনের উদ্দেশ্যে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। বাবা মায়ের এই বিয়ে কর এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। আমাকে ওদের এই অত্যাচার বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে বন্ধ করব? কিভাবে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি পেয়েছিস রে বাবা? কই কিছু না তো মা। আসলে বাবা মা, আমি বিয়ে করব। সত্যি বলছো টোনা? তুমি বিয়ে করবে? তাহলে আমি এক্ষুনি ঘটককে গিয়ে বলি আশেপাশের রাজ্যের রাজকুমারীদের ছবি আনার কথা। বাবা, আমি যে সে মেয়ে পাখিকে বিয়ে করব না। তাহলে তুই কেমন মেয়েকে বিয়ে করতে চাস আমাদের বল বাবা। আমরা তোর পছন্দের মতো মেয়েকেই খুঁজে নিয়ে আসবো। আমার গোলাপি রঙের মেয়ে পাখি পছন্দ বাবা। তোমরা আমাকে গোলাপি রঙের মেয়ে পাখি এনে দাও, আমি তাকেই বিয়ে করব। তবে মনে রেখো, গোলাপি রঙের পাখি ছাড়া অন্য রঙের পাখি হলে আমি বিয়ে করব না। আর তোমরাও আমাকে কোনোদিনও বিয়ের কথা বলতেও পারবে না। ঠিক আছে টোনা, তবে গোলাপি রঙের পাখি কি আদৌ বনে আছে? আমি জানি না। আমার পছন্দের কথা তোমাদের জানালাম, বাকিটা তোমাদের ইচ্ছে। আমি চললাম মা বাবা, আমার বন্ধুরা বনে অপেক্ষা করছে। এই বলেই টোনা সেখান থেকে প্রস্থান করে। আর রাজা রানী সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে। প্ল্যান সাকসেসফুল। এবার গোলাপি মেয়েকে খুঁজে পাবে না, আর আমাকে বিয়ের কথাও বলবে না। ভাবো বাবা মা, ভাবো, বেশি করে ভাবো। এসব বলে টোনা সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। মা, আমি এত বড় হলাম, তবুও তুমি এখনো আমাকে বললে না আমি তোমার মতো না হয়ে এমন গোলাপি রঙের কেন হয়েছি? মারে, তুই পেটে থাকতে আমি সব সময় গোলাপি রঙের ফল খেতাম। তোর বাবা না করতো, তবুও খেতাম। তারপর তুই হলি একদম পুরো গোলাপি রঙের। তোকে দেখে তোর বাবা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর মৃত হয়ে ফিরেছিল। আমার গোলাপি হওয়ার পিছনে এত বড় অতীত ছিল। আমি বুঝতে পেরেছি মা, তুমি কেন আমাকে বাইরে বের হতে দাও না। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর কান্না যে আমি সহ্য করতে পারি না। দেখি, এদিকে আয়। টুনির মা কামিনী বৃদ্ধা টুনির চোখের পানি মুছে দেয়। অন্যদিকে কাকুলি আর সুখী দুই বান্ধবী একটা গাছের ডালে বসেছিল। কি রে কাকুলি, তোর কি হয়েছে? তুই এত চুপচাপ কেন রে? আর বলিস না, আজকাল ধনী হওয়ার স্বপ্নটা আমাকে শান্তি দিচ্ছে না। কবে যে ধনী হতে পারবো? ঠিক বলেছিস রে, ধনী হওয়ার স্বপ্ন আমারও। বলতো কাকুলি, কি করে ধনী হওয়া যায়? সেটা জানলে কি আর আমি এখানে বসে থাকতাম? সে কবেই ধনী হয়ে যেতাম। তা অবশ্য ঠিক বলেছিস। এভাবে দুই বান্ধবী গল্প করতে থাকে। আস্তে আস্তে বেশ কিছুদিন কেটে যায়। কি খবর সেনাপতি? রাজা মশাই, আমি আপনার কথা মতো পুরো বনের সব ঘটকের কাছে গিয়ে গোলাপি পাখির সন্ধান করেছি, কিন্তু কেউই সন্ধান দিতে পারেনি। এ তো মহাবিপদ। শোনো সেনাপতি, তুমি আমাদের বন সহ আশেপাশের সব বনে ঘোষণা করে দাও। ঠিক আছে রাজা মশাই, আমি চললাম তবে। শোনো শোনো শোনো, রাজা মশাই তার ছেলের বিয়ের জন্য গোলাপি রঙের মেয়ে পাখি খুঁজছে। বনে গোলাপি রঙের কোনো মেয়ে পাখি থাকলে রাজপ্রাসাদে যোগাযোগ করার জন্য বলা হলো। শোনো শোনো শোনো।
এভাবে সেনাপতি কবুতর ঘোষণা করতে থাকে। এই ঘোষণা শুনে কামিনী বলে, এতদিন পর বিধাতা আমার মেয়েটার দিকে ফিরে তাকালো। আমি তো ভেবেছিলাম আমার মেয়েকে সারা জীবন আইবুড়ো হয়েই থাকতে হবে। যাই, টুনিমাকে গিয়ে খুশির খবরটা বলি। কামিনী সেখান থেকে উড়ে বাড়িতে চলে আসে আর ঘোষণার কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনিও ভীষণ খুশি হয়। সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, সত্যি বলছি। আর দেরি নয়, চল মা, এক্ষুনি প্রাসাদে যাই। টুনি আর মিনু রাজপ্রাসাদের দিকে উঠতে থাকে। অন্যদিকে কাকুলি ঘোষণা শুনে ছুটতে সুখী পায়রার কাছে চলে আসে। বান্ধবী, বান্ধবী, ধনী হওয়ার উপায় পেয়েছি। ধনী হওয়ার উপায় পেয়েছিস? কি উপায়? শোন, রাজামশাই তার ছেলেকে বিয়ে দিবে, সেজন্য তিনি গোলাপি রঙের মেয়ে খুঁজছে। গোলাপি রঙের মেয়ে খুঁজছে? কিন্তু আমরা তো গোলাপি রঙের নই। আরে বোকা, গোলাপি রঙের নই তো কি হয়েছে? গোলাপি রং তো করতে পারবো। মানে? মানেটা হলো তুই আর আমি নিজেদেরকে গোলাপি রং করব, আর তারপর রাজপ্রাসাদে গিয়ে রাজকুমারকে বিয়ে করব, আর তারপর হয়ে যাব তুই আর আমি ধনী। দারুণ আইডিয়া বান্ধবী, চল আর দেরি নয়, এক্ষুনি নিজেদের গোলাপি রং করব। যেই কথা সেই কাজ। কাকুলি আর সুখী গোলাপি রং দিয়ে নিজেদের রং করে আর রাজপ্রাসাদে চলে আসে। হায় হায় রে, ভেবেছিলাম বনে কোনো গোলাপি পাখি নেই, এখন তো দেখছি তিনটে মেয়ে আছে। নিজের বুদ্ধির কাছে নিজেই ফেসে গেলাম। রাজামশাই, আমার সাথে রাজকুমারের বিয়ে দিন, আমি সবার চেয়ে অনেক সুন্দরী। না না রাজামশাই, আমার সাথে রাজকুমারের বিয়ে দিন, আমি অনেক সুন্দরী। রাজকুমার, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। তোমাদের তিনজনকে আমি একসাথে বিয়ে করতে পারবো না। আমি তোমাদের তিনজনের একটা পরীক্ষা নিব, যে ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে আমি তাকেই বিয়ে করব। কি পরীক্ষা নিবে রাজকুমার? আমি এখনো ভাবিনি বাবা, আমার ভাবতে একটু সময় লাগবে। সেনাপতি, তুমি এদেরকে বিশ্রাম কক্ষে নিয়ে যাও, আমার ভাবা শেষ হলে ওদেরকে আমি ডাকবো। ঠিক আছে রাজকুমার। টুনার কথা মতো সেনাপতি টুনি, সুখী আর কাকুলিকে বিশ্রাম কক্ষে নিয়ে যায়। এখানে আমার মাথায় কিছুই আসছে না, আমি কক্ষে যাচ্ছি বাবা মা। এই বলে টোনা তার কক্ষের দিকে পা বাড়ায়, আর ঠিক তখনই কাকুলি আর সুখীর কথা শুনতে পায়। সুখী, আমরা যে রং করি গোলাপি পাখি সেজে এসেছি, এটা বোকা রাজকুমার বুঝতেই পারেনি। তুই আর আমি ওই বোকা গোলাপি টুনিকে টপকিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টোনাকে বিয়ে করব আর ধনী হব। ও, এই ব্যাপার। রং করা পাখি তোমরা আমাকে বোকা বলেছো না? এবার দেখো আমি কি পরীক্ষা নেই তোমাদের। এই বালতি ভর্তি পানি দিয়ে যে সবার আগে গোসল করতে পারবে সেই হবে এই পরীক্ষায় বিজয়ী, আর সেই হবে আমার স্ত্রী, আর সেই সাথে অর্ধেক সম্পত্তির মালিকও হবে। টোনার এমন কথা শুনে কাকুলি আর সুখী নিজেদের অবস্থার কথা ভুলে বালতি ভর্তি পানি তুলে শরীরে ঢেলে দেয়, আর সাথে সাথে ওদের শরীরের রং উঠে গিয়ে ওদের আসল রূপ সবার সামনে চলে আসে। কাকুলি, সুখী, তোমরা এইভাবে রং করে আমার ছেলেকে ঠকাতে চেয়েছিলে? কত বড় সাহস তোমাদের! রাজামশাই, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। তোমরা লোভী, তার উপর তোমরা আমাকে বোকা বানাতে চেয়েছিলে, তাই তোমাদের কোনো ক্ষমা নেই। আমি টুনিকে বিয়ে করব, আর আজ থেকে তোমরা দুজন টুনির দাসী। কেন যে লোভ করতে গেলাম, হতে এসেছিলাম স্ত্রী আর হয়ে গেলাম দাসী। দেখলে তো বন্ধুরা, লোভের বশে নিজেদের অবস্থান ভুলে যাওয়া উচিত নয়, আর সব সময় মনে রাখবে লোভে পাপ আর পাপে শাস্তি। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টোনা তার স্ত্রী টুনি ও তার মা মিনু টুনটুনি এবং ছোট্ট ভাই রাজু টোনাকে নিয়ে একটা বনে বাস করত। তাদের খুব সুখের সংসার ছিল। তাদের সংসারে ঝগড়াঝাটি, অশান্তি এসব কিছুই ছিল না। টোনা ও রাজু টোনা দুজনেই শহরে চাকরি করত। হঠাৎ একদিন রাজু টোনা মুন্নি নামে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। মা, এই দেখো আমি সাথে করে কাকে নিয়ে এসেছি।
কাকে নিয়ে এসেছিস রে বাবা? এ কি? একে তো নতুন বউয়ের মতো লাগছে, কিন্তু এই নতুন বউ তোর সাথে কেন রে বাবা? মা, ওর নাম মুন্নি। আমি ওকে বিয়ে করে এনেছি। মুন্নি আজ থেকে এই বাড়ির ছোট বউ। এসব তুই কি বলছিস বাবা? তুই বিয়ে করেছিস? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আর তোর দাদাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলি না? হায় হায় রে, এই দিনটাও আমাকে দেখতে হলো। মা, তুমি এভাবে বলছো কেন? আমাদের বিয়েটা মেনে নাও, এতেই মঙ্গল হবে। কারণ আমি যেই অফিসে চাকরি করি সেই অফিসের মালিক মুন্নির বাবা। তুমি যদি মুন্নিকে মেনে নাও তাহলে আমাদের আর টাকার অভাব থাকবে না। বাবা রে, তুই সত্যি বলছিস? নতুন বৌমাকে ঘরে তুললে আমাদের আর টাকার অভাব হবে না? তাহলে তো এক্ষুনি নতুন বৌমাকে ঘরে তুলতে হয়। এরপর মিনু টুনটুনি নতুন বউকে ঘরে তোলে, আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে, ছোট বৌমা, আজ এ বাড়িতে তোমার প্রথম দিন, তাই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আজ তোমাকে কিছু একটা রান্না করে আমাদেরকে খাওয়াতে হবে। কিন্তু মা, আমি তো নুডলস আর ডিম সিদ্ধ ছাড়া কিছুই রান্না করতে পারি না। আমি যদি নুডলস আর ডিম সিদ্ধ করে দেই তাহলে কি হবে? না ছোট বৌমা, বিয়ের প্রথম দিন এগুলো রান্না করলে হবে না। তুমি রান্নাঘরে যাও, বড় বৌমা তোমার রান্নার কাজে সাহায্য করে দিবে। কিছু যদি নাও রান্না করতে পারো তবে একটু পায়েস রান্না করে নিয়ে এসো। বড় বৌমা, তুমি ছোট বৌমার সঙ্গে রান্নাঘরে যাও। কিন্তু মা, আপনি তো বলেছিলেন রান্নার সময় কাউকে সাহায্য করতে নেই। আমি যখন নতুন বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম তখন আমিও বলেছিলাম আমি রান্না করতে পারি না, তাই পাশের বাড়ির সুখী দিদি আমাকে রান্নার কাজে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আপনি তো করতে দেননি। তাহলে আজ কেন নিয়মের পরিবর্তন হবে বলুন? বড় বৌমা, তুমি আমার মুখে মুখে তর্ক করো না। যা করতে বলেছি তাই করো। আর তুমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তোমার কাছে রান্না জানাটা সাধারণ ব্যাপার। ছোট বৌমার মতো ধনী ঘরের মেয়ে রান্না বান্না জানবে না, এটাই তো স্বাভাবিক। তোমাকে যা করতে বলেছি তাই করো। এই কথা শুনে টুনি আর কথা না বাড়িয়ে ছোট বউ মুন্নিকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আর শুরু থেকে শেষ পর্যন্ত রান্নার সবকিছু টুনি মুন্নিকে বুঝিয়ে দেয়। আর মুন্নি পায়েস রান্না করে মিনু টুনটুনিকে খেতে দেয়। আরে বাহ, পায়েসটা খেতে তো দারুণ হয়েছে ছোট বৌমা। তুমি যে বলেছিলে রান্না জানো না। আসলে মা, আমি নিজের মুখে নিজের প্রশংসা করতে পছন্দ করি না। বুঝতে পেরেছি, তুমি যেমনই ধনী ঘরের মেয়ে তেমনি তোমার মনটাও অনেক বড়। মুন্নি ধনী ঘরের মেয়ে হয় মিনু টুনটুনি মুন্নিকে সবসময় অনেক আদর যত্ন করত, আর টুনিকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। মিনু টুনটুনি সব সময় কোনো না কোনো কারণে টুনিকে বোঝাতে থাকে ছোট বউ নতুন হয়, তাকে মিনু টুনটুনি কোনো কাজ করতে দেয় না। তা দেখে ছোট বউ অনেক খুশি হয়। আরে বাহ, মা তো আমাকে দিয়ে কোনো কাজই করে না, সব কাজ টুনি দিদিকে দিয়ে করায়। আমার বেশ ভালোই লাগে। যাই, আমি গিয়ে টুনি দিদির কাছ থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসি। আমার প্রচন্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। কি হয়েছে ছোট, তুই রান্নাঘরে কেন? টুনি দিদি, তোমার কি রান্না শেষ হয়েছে? রান্না শেষ হলে আমার জন্য একটু বিরিয়ানি রান্না করে দাও না। আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। তোর যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তখন তুই তো একটু রান্না করে খেতে পারিস। দেখছিস না আমি কত কাজ করছি। টুনি দিদি, আমি এবার নতুন বউ, আর তুমি কিনা বলছো আমাকে রান্না করতে। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে মাকে সবটা বলে দিচ্ছি। এরপর মুন্নি গিয়ে মিনু টুনটুনিকে সব কথা খুলে বলে। আর মিনু টুনটুনি টুনিকে বলতে থাকে, বড় বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার ঘরের লক্ষ্মীকে অপমান করো। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? মা, আমি তো ছোটকে কিছু বলিনি। আমি শুধু বলেছি ওর নিজের খাবার নিজে রান্না করে খেতে। আমি আর একা হাতে কদিক সামলাবো বলুন?
তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো? তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আর এক মুহূর্ত তোমাকে এ বাড়িতে আমি দেখতে চাই না। মা, আপনি এমনটা করতে পারেন না। তাছাড়া টোনা বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরপর মিনু টুনটুনি টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয়। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। একে টুনি, তুই এভাবে কোথায় যাচ্ছিস? সুখী দিদি, মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কোথায় যাব বুঝতে পারছি না গো। মিনু মাসি তোর সাথে এমনটা করতে পারলো? তোকে দিয়ে তো সারা দিন কাটিয়ে নেয়, আর তোকে ঘরের এক কোণে একটু জায়গা দিতে পারলো না? তুই চিন্তা করিস না টুনি, আমি তোকে আমার বাড়িতে জায়গা দিব। আয় তুই আমার সাথে আমার বাড়িতে আয়। এরপর টুনি সুখী পায়রার বাড়িতে যায় আর সেখানে থাকতে শুরু করে। অন্যদিকে ছোট বউ মুন্নির হাতে সংসারের সব দায়িত্ব আসায় সে প্রতিদিন কোনো না কোনো অজুহাত দিয়ে বাড়ির কাজগুলো এড়িয়ে যেতে থাকে। তা দেখে মিনু টুনটুনি বলতে থাকে, ছোট বৌমা, আমি তোমার আর এই বেয়াদবি সহ্য করতে পারছি না। বড় বৌমা একা হাতে সংসারে সব কাজ করত, আমাকে কখনো কোনো কাজে সাহায্য করতে হতো না। আর তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ আমাকে দিয়েই করাচ্ছ। এখন আর তুমি এবারে নতুন বৌমা নেই কিন্তু। নতুন বউ নই তো কি হয়েছে? আপনি তো জানেন আমি কত ধনী ঘরের মেয়ে, আর আমি টুনি দিদির মতো বনে বড় হইনি যে টুনি দিদির মতো আমাকে দিয়েও বাড়ির সব কাজ করিয়ে নিবেন। বড় বৌমা কি শুধু আমার কাজ করেছে? তোমারও তো কাজ করেছে। আসলে আমারই ভুল হয়েছে প্রথম থেকে তোমাকে প্রশ্রয় দেয়া, তাই এখন তুমি আমার মাথায় উঠে বসেছো। প্রশ্রয় কি আর এমনি এমনি দিয়েছেন? আমি ধনী ঘরে মেয়ে বলে আমাকে প্রশ্রয় দিয়েছেন। আপনি জানতেন আমার বাবার সম্পত্তি আমি পাবো, আর তাতে আপনাদেরই লাভ হবে, তাই আমার সাথে ভালো ব্যবহার করে গেছেন। কিন্তু আপনি এটা জানেন না, যেদিন আমি আপনার ছেলেকে বিয়ে করেছি সেদিনই আমার বাবা আমাকে ত্যায্য করেছে, আর আপনার ছেলেকেও কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আপনার ছেলে ছোটখাটো একটা চাকরি করে। এসব তুমি কি বলছো ছোট বৌমা? তুমি আমাদেরকে এভাবে দিনের পর দিন মিথ্যে বলে গেছো, আর আমরা তা বুঝতেই পারিনি। এসব কথা বলতে বলতে টোনা শহর থেকে ফিরে আসে আর টুনিকে খুঁজতে থাকে। টুনি, এই টুনি, কোথায় গেলে? এই দেখো আমি শহর থেকে ফিরে এসেছি। মা, টুনি সাড়া দিচ্ছে না কেন? টুনি কোথায়? বাবা টোনা, আমি অনেক বড় পাপ করেছি। আমি বড় বৌমাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো মানে? এরপর মিনু টুনটুনি টোনাকে সব কথা খুলে বলে, আর সব শুনে টোনা ভীষণ রেগে যায়। মা, তুমি টুনির সঙ্গে এমনটা করতে পারলে? আমি ভাবতেই পারিনি। আমি এক্ষুনি টুনিকে ফিরিয়ে আনছি। হ্যাঁ বাবা, তুই তাই কর। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বড় বৌমার কাছে ক্ষমা চেয়ে নিব। এরপর টোনা টুনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আর মিনু টুনটুনি টুনির কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে তারা সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, কেউ ধনী হোক বা গরিব হোক, কাউকে আলাদা চোখে দেখা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে